সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। আর আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ। আর এই ইন্টারভিউ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা যারা গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি দিয়েছো, কেননা এই ইন্টারভিউ তোমাদের সিলেকশন নির্ধারিত করবে। এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। তোমরা ইন্টারভিউ যদি 1 নম্বরও পাও না, 1 নম্বরও যথেষ্ট তোমাদের সিলেকশনের জন্য। অতএব ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের আমি এই ভিডিওতে তোমাদের একবারে প্রথম থেকে ইন্টারভিউ আগের দিন থেকে শুরু করে ইন্টারভিউ ঢোকা, ইন্টারভিউ থেকে বেরোনো, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। তো আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, একটা কথা বলে নেই, যারা যারা বিশেষ করে গ্রুপ সি দেবে, তোমাদের ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্ট এই দুটার ওপর ধ্যান দেবে। অর্থাৎ ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্ট এই দুটার ওপর ধ্যান দেবে। এছাড়াও যারা যারা গ্রুপ ডি বিশেষ করে তোমরা বিশেষ করে এখন ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা নাও, কারণ তোমাদের টাইপিং টেস্ট নেই। অতএব বিশেষ করে তোমরা শুধুমাত্র ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, কারণ আজকে তোমাদের আমি সবিস্তারে আলোচনা করেছি। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি জানি, তবে আমি একবারে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবিস্তারে আলোচনা করব। কারণ আমি তোমাদের ছোট 15 মিনিট 20 মিনিট এরকম ভিডিও দিতে চাই না। একটা ভিডিওই দিয়েছি, এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা দেখবে, আমি আশা করি। তো চলো আজকে ভিডিও শুরু করব। তো চলো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলি, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এটার পিডিএফ সবার আগে বলে তোমরা শুধুমাত্র লিখবে, পিডিএফ আমি তোমাদের পরে প্রদান করব। আগে সর্বপ্রথম তোমরা এটা নিজের খাতায় লিখবে। আর এটা মূলত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের বললাম, কারণ আমি যখন দিয়েছিলাম সেই এইগুলি ফলো করেছিলাম, সেটাই তোমাদের আজকে বলবো। তো চলো, সর্বপ্রথম তোমাদের জানতে হবে ইন্টারভিউ আসলে কি। তো তোমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটি হচ্ছে ইন্টারভিউটি আসলে কি, কেন ইন্টারভিউটা নেওয়া হয়, এটা আলোচনা করবো। তো চলো, তো বন্ধুরা, ইন্টারভিউ কি জিনিস? তো বন্ধুরা, ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইন্টারভিউ। এটি শুধু একটি সাধারণ প্রশ্ন উত্তর পর্ব নয়, বরং এটি হলো একজন প্রার্থীর সাথে নিয়োগকর্তাদের একটি আনুষ্ঠানিক ও গভীর মত বিনিময়। অর্থাৎ এটি শুধুমাত্র সাধারণ প্রশ্ন পর্ব বা প্রশ্ন উত্তর পর্ব নয়, বরং এটি একজন প্রার্থীর সাথে নিয়োগকর্তাদের একটি আনুষ্ঠানিক ও গভীর মত বিনিময়। লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর বইয়ের জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে যায়, কিন্তু সেই জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে সে কীভাবে প্রয়োগ করবে তা যাচাই করে একমাত্র উপায় হলো ইন্টারভিউ। অর্থাৎ লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর বইয়ের জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হয়ে যায়, কিন্তু সে জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে সে কীভাবে প্রয়োগ করবে তা যাচাই করা একমাত্র উপায় হলো ইন্টারভিউ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টারভিউ কাকে বলে। তো এখন আলোচনা করবো আমি তোমাদের ইন্টারভিউটি যে নেয়, যারা নিয়োগকর্তারা আছেন তারা তোমার মধ্যে কী খোঁজেন, অর্থাৎ নিয়োগকর্তারা কী খোঁজেন তোমার মধ্যে। তো বন্ধুরা, নিয়োগকর্তারা কী খোঁজে তোমাদের মধ্যে তোমরা তো আশা করি জেনেই গেছো এই যে ইন্টারভিউ সংজ্ঞা থেকে। তো চলো তোমরা আরও একটু বিস্তারিতভাবে বলি যে নিয়োগকর্তারা কী খোঁজে তোমাদের মধ্যে, এবং তোমাদের মধ্যে কী কী গুণ থাকা দরকার, যেগুলি নেই তো সেগুলি শুধরাবে কী কী থাকা দরকার। তো চলো, তো সর্বপ্রথম এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রার্থীর ব্যক্তিত্ব, মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা। অর্থাৎ এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হলো প্রার্থীর ব্যক্তিত্ব বা মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা। এখানে দেখা হয়, অর্থাৎ তোমার মধ্যে এখানে দেখা হবে যে প্রার্থীর মধ্যে কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারছে, প্রার্থীর মধ্যে কেমন দক্ষতা আছে, কেমন তার মধ্যে শৃঙ্খলা বোধ আছে, সে নম্র কি ভদ্র, সেগুলি এই যে তোমাদের নিয়োগকর্তা তারা এইগুলি বিষয় তোমার মধ্যে খোঁজেন। এছাড়াও যে কোনো অপ্রত্যাশিত বা কঠিন পরিস্থিতিতে প্রার্থী কতটা উপস্থিত বুদ্ধি আছে বা কতটা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষমতা আছে কিনা, সেটাও এখানে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো নিয়োগকর্তা তোমার মধ্যে কী কী খোঁজেন। তো সর্বপ্রথম খোঁজে তোমাদের মধ্যে উপস্থিত বুদ্ধি, নম্র ভদ্র, তোমার দৃষ্টিভঙ্গি, কথা বলার ধরন, তোমার যোগাযোগ দক্ষতা, এছাড়া শৃঙ্খলাবোধ, এসব এই নিয়োগকর্তারা খোঁজেন। আর এগুলি অবশ্যই যখন তোমরা ধরো ওখানে যাবে বা তোমার মধ্যে যে কথা বলার ধরন, সেটা তোমাকে কিন্তু বদলাতে হবে। যদি নর্মাল থাকে তোমার, তো অবশ্যই এইগুলি বিষয় তোমার মধ্যে থাকা দরকার, এবং এগুলি বিষয় খুঁটিনাটি তোমার নিজে নিজে প্র্যাকটিস করবে আয়নার মধ্যে। আর তোমাদের আমি কেন আয়নার মধ্যে কেন বললাম, কারণ আয়নার মধ্যে তুমি যদি একা একা করো তাহলে তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আর বন্ধুরা, এখন আমি আলোচনা করবো তোমাদের ইন্টারভিউ আগের দিন করণীয়। অর্থাৎ ইন্টারভিউ আগের দিন কি কি করণীয়, এটি মূলত সি অ্যান্ড ডি উভয় পদের জন্য আমি তোমাদের বলবো। অর্থাৎ ইন্টারভিউর আগের দিন তোমার কি কি করণীয়, কি কি করতে হবে, আর এটি মূলত সি অ্যান্ড ডি এই উভয় পদের জন্য আমি বলবো।
তো সর্বপ্রথম অ্যাডমিট কার্ড ও আইডি প্রুফ, অর্থাৎ ইন্টারভিউয়ের কল লেটার এবং আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো তোমার ধরো আইডি, একটি আসল পরিচয়পত্র তোমার সাথে রাখবে। অর্থাৎ ইন্টারভিউ তো কল লেটার রাখতেই হবে, এছাড়াও যে কোনো একটি তোমার পরিচয়পত্র, যেমন ধরো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডির মতো আসল পরিচয়পত্রগুলো তোমার সাথে ক্যারি করবে। যখন ইন্টারভিউর ভিতরে দেখবে তখন তুমি ক্যারি করবে এগুলি আসল পত্র। আর অবশ্যই ইন্টারভিউ কল লেটারের সাথে পরিচয়পত্র কিন্তু মাস্ট, এটা লাগবেই। তো এরপরে আমি এখন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আসল সার্টিফিকেট, অর্থাৎ বয়সের প্রমাণপত্র, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা, তার সাথে সব আসল মার্কশিট। ধরো তোমার মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এছাড়া তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট, সবগুলো তোমাদের লাগবে। এছাড়াও তোমাদের কাস্ট সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, অবশ্যই আসল সার্টিফিকেটগুলি ক্যারি করবে। আসল সার্টিফিকেটগুলি কী কী বললাম, মাধ্যমিকের অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এছাড়াও মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তো অবশ্যই গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যাবে। এছাড়াও কাস্ট সার্টিফিকেট মাস্ট, তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে, তাহলে তোমার ওখানে কিছু প্লাস পয়েন্ট পেয়ে যাবে। তো এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে জেরক্স কপি। প্রতিটি আসল নথির অত্যন্ত 2টি সেট, অর্থাৎ তোমার যেমন ধরো প্রতিটি আসল নথি, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, এটি প্রতিটি করে 2টি করে সেলফ মানে জেরক্স নিয়ে যাবে, অর্থাৎ জেরক্স কপি করবে। এছাড়া পরিষ্কার ফোল্ডারে সিরিয়াল অনুযায়ী গুছিয়ে রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা ওখানে গিয়ে যাতে তাড়াহুড়ো না করে সঠিকভাবে কাগজটা বের করতে পারো, সেজন্য একটা জরুরি ফোল্ডার নিয়ে রাখবে। আর ফোল্ডারটা সিরিয়াল ওয়াইজ তোমাদের কাগজগুলো সাজিয়ে রাখবে। তো আশা করি বুঝতে পারলে, অবশ্যই একটি ফোল্ডার নেবে, পরিষ্কার ফোল্ডার, এবং সিরিয়াল ওয়াইজ গুছিয়ে রাখবে তোমার ডকুমেন্টগুলো। এরপরে তার সাথে 3 থেকে 4 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং 2টি কালো বা নীল বল পেন সাথে নেওয়া দরকার। কি কি 3 থেকে 4 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যাবে। এছাড়াও কালো বা নীল একটি কলম নিয়ে যাবে, অর্থাৎ তোমার সাথে 3-4 কপি পাসপোর্ট সাইজ ছবি, এছাড়াও কালো বা নীল একটি কলম নিয়ে যাবে। তো এরপরে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এরপরে আমি এখন তোমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব পোশাক ও সাজগোজ নিয়ে, অর্থাৎ ইন্টারভিউয়ে মেন যে জিনিসটি সেটি হচ্ছে পোশাক ও সাজগোজ। কেননা এর উপর ভিত্তি করে তোমাদের ধরো ইন্টারভিউ যারা নেন তারা তোমার সর্বপ্রথম পোশাক, তোমার যে লুক, সেটাই কিন্তু চোখে পড়ে। লুক বলতে সেরম দেখ সৌন্দর্য সেরম না, বাট গোছ গাছ গোছানো সেটাই তারা দেখে। কেমন ধরো, তো সর্বপ্রথম ইন্টারভিউয়ের জন্যে পোশাক হবে মার্জিত, পরিষ্কার ও ইস্ত্রি করা ফর্মাল, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্যে পোশাক তোমাদের হবে মার্জিত এবং পরিষ্কার ও ইস্ত্রি করা, যা ফর্মাল ড্রেস যাকে বলে, যা তোমার পেশাদারিত্ব প্রকাশ করে, অর্থাৎ যা তোমার পেশাদারিত্ব প্রকাশ করে সেরকম ড্রেস পরবে। যেমন ধরো হালকা শার্ট, গাঢ় রঙের প্যান্ট, এবং বিশেষ করে মেয়েদের জন্য সালোয়ার কামিজ বা শাড়ি, উপযুক্ত ব্যক্তিগত পরিচ্ছন্নতা, গোছানো চুল, ছোট নখ, এছাড়াও হালকা সুগন্ধি যাকে পারফিউম বলে ব্যবহার জরুরি, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তো এইটুকু বুঝতে পেরেছো। অবশ্যই ছেলেরা বা হালকা রঙের শার্ট বা ফর্মাল ড্রেস যাকে বলে, এবং মেয়েরা সালোয়ার কামিজ বা উপযুক্ত শাড়ি, এগুলি তোমরা পরে ইন্টারভিউ দিতে যাবে। আর এবং অবশ্যই গোছানো চুল থাকতে হবে, ছোট নখ থাকতে হবে, এবং আত্মবিশ্বাসের সাথে তোমাদের ঢুকতে হবে। অর্থাৎ তোমাদের ড্রেস আপ আর এবং তোমাদের যাতে মানে আর কি ওভারঅল লুক যাতে একদম পরিপাটি থাকে যাকে বলে। এরপরে তোমাদের বিশেষ করে যারা শার্ট আগের দিনই তোমরা ইস্ত্রি করে রাখবে, তাড়াহুড়ো করে ইস্ত্রি করবে না। বিশেষ করে আগের দিন তোমাদের শার্ট ইস্ত্রি করে রাখতে হবে। তোমাদের ড্রেস, তোমাদের জুতা অবশ্যই আগের দিনে তোমরা সব কিছু রেডি করে রাখবে, পরের দিনে যাতে তোমরা দ্রুত সেটা ঠিক করে যেতে পারো। আর মানে যেদিনকে যাবে সেদিনকে যদি তোমরা ধরো ইস্ত্রি করে যাও, তো সেই তাড়াহুড়োর মধ্যে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই আগের দিন সব কিছু রেডি করে রাখবে, পরের দিনে তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তো এখন আমি তোমাদের পার্টিকুলারলি ছেলে এবং মেয়ের ড্রেস আপ সম্পর্কে কিছু বলবো। তো সর্বপ্রথম ছেলেদের জন্য হালকা রঙের ফুল হাতা শার্ট, সাদা বা আকাশি যে কোনো কালারের, এবং গাঢ় রঙের ফর্মাল প্যান্ট। অর্থাৎ ছেলেদের জন্য হালকা ফুল হাতা শার্ট, কিন্তু হাফ হাতা শার্ট পরে যাবে না, অবশ্যই ফুল হাতা শার্ট পরে যাবে, এবং গাঢ় রঙের ফর্মাল প্যান্ট পরে ফর্মাল জুতো, অর্থাৎ ফর্মাল জুতোই পরবে। এছাড়া চুল ও দাড়ি যেন পরিপাটি থাকে, অর্থাৎ তোমাদের পরিপাটিভাবে যেতে হবে। অবশ্যই শার্ট হালকা পরবে, যেমন ফর্মাল ড্রেস সাদা বা আকাশি যে কোনো একটি কালারের, এবং প্যান্ট বিশেষ করে ফর্মাল প্যান্ট পরবে। জিন্স প্যান্ট বা নর্মাল যেগুলো থাকে বা ধরো অনেকগুলো পকেট, ওগুলো প্যান্ট পরেও কিন্তু কখনোই যাবে না। আর এরপরে ফর্মাল জুতো পরে যাবে। এরপরে চুল দাড়ি যেন পরিপাটি থাকে সেটা তোমরা দেখবে। এরপরে মেয়েদের জন্য মার্জিত রঙের
সুতি শাড়ি বা সালোয়ার কামিজ, অর্থাৎ মেয়েদের জন্য সুতি শাড়ি বা সালোয়ার কামিজ পরবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কথা, অতিরিক্ত মেকআপ বা খুব আওয়াজ হয় এমন জুতো বা গয়না পরা যাবে না। অর্থাৎ অতিরিক্ত মেকআপ করবে না, বা মেকআপ পারলে নাই করতে পারো, মেকআপকে অ্যাভয়েড করতে পারো। এছাড়াও এমন জুতো পরবে যে জুতো কোনো শব্দ করবে না, সেই জুতো পরে যাবে। এছাড়াও সেই দিনকে জুয়েলারি পরবে না। এরপর সবার জন্য টিপস, খুব কড়া গন্ধের পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ খুব কড়া গন্ধের পারফিউম দেবে না, হালকা রঙের পারফিউম দেবে, যেটা সহ্য করা যায় এরকম পারফিউম দেবে। তো এরপরে আমি আলোচনা করব আগের দিন রাতে ইন্টারভিউ পোশাক পরিষ্কার করে ইস্ত্রি করে রাখা। এটা আমি তোমাদের আগেই বললাম যে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কখনোই ইস্ত্রি করবে না, তার ঠিক আগের রাতে ইন্টারভিউয়ের পোশাকটি ইস্ত্রি করবে। পোশাক পারো বা প্যান্ট পারো, এটি তোমার আগের দিন ইস্ত্রি করবে। এছাড়াও জুতো পালিশ করা আছে কি না এবং মোজা পরিষ্কার আছে কি না তা চেক করে নেওয়া আগের রাতে চেক করবে। পরের দিন সকালে দেখবে যে জুতো পরিষ্কার আছে বা জুতো অপরিষ্কার আছে, ধরো মোজা অপরিষ্কার থাকতেই পারে, তো অবশ্যই আগের রাতেই দেখবে তোমাদের জুতা পরিষ্কার আছে কিনা, মোজা পরিষ্কার আছে কিনা, এটা ভালো করে দেখবে। আমি তোমাদের একবারে সব বলতেছি এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এছাড়াও এগুলি পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে না, শুধুমাত্র কিছু হেডলাইনগুলো খাতার মধ্যে লিখে রাখো, ওগুলি ফলো করবে, ইন্টারভিউর জন্য তোমাদের অনেক কাজে দেবে। আর এখন আমি তোমাদের বলবো যাতায়াতের রুট, অর্থাৎ যাতায়াতের রুট ও সময় ঠিক করা। আর আমি তোমাদের প্রতিটা জিনিস বলতেছি, তোমরা ভেবো না যে এগুলি কেন বলতেছো, এত সোজাগুলো কেন বলতেছো। তো আমি একটা ইন্টারভিউ ভিডিওর মধ্যে তোমাদের A to Z বলবো, তাই তোমাদের আমি প্রতিটা জিনিস বুঝিয়ে বলতেছি। আর এখন আলোচনা করবো আমি যাতায়াতের রুট ও সময় ঠিক করা। তো সর্বপ্রথম ইন্টারভিউ সেন্টারটি ঠিক কোথায়, সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে এবং কোন রুটে যেতে হবে তা আগের দিনই কনফার্ম করে নেওয়া। বা ধরো তোমার যেখানে ইন্টারভিউ সেন্টারটি আছে, তো আশেপাশে যদি তোমার কোনো বন্ধু থাকে, তো অবশ্যই সেই সেন্টারটির এক্স্যাক্ট লোকেশন তোমরা সেদিনকে কালেক্ট করে নেবে। কেননা পরের দিনে দেখতে পারো রাস্তায় অনেক জ্যাম থাকে, বা ধরো গুগল ম্যাপে কোনো ভুল ত্রুটির জন্য তোমরা ভুলভাল রাস্তায় চলে গেলে, তাই আগের দিনই কনফার্ম করে নেবে কোন জায়গায়, কোন গলিতে এবং কোথায়। তো সেটা আগের দিনই তোমরা সব কিছু মানে ভেবে চিনতে পরের দিনে যাবে। এরপর যদি তোমার ইন্টারভিউ সেন্টার আশেপাশে থাকে, তাহলে রিপোর্টিং টাইমের অন্তত 1 ঘন্টা আগে সেন্টারে পৌঁছানো। অর্থাৎ যদি তোমার ইন্টারভিউ সেন্টার আশেপাশে থাকে, তাহলে তুমি 1 ঘন্টা আগেই এক্সাম সেন্টারে পৌঁছাবে। এরপরে তবে যদি ইন্টারভিউ সেন্টার বাড়ি থেকে একটু বেশি দূরে হয়, তাহলে একমাত্র করণীয় আগের দিন ইন্টারভিউ সেন্টারে আশেপাশে একটি হোটেলে নিয়ে ওখানে রাতটা স্টে করা। এটাই একমাত্র সেফ হবে। কেন বলতো রাস্তাঘাটে দেখো দিনের দিন অনেক ঘটনা ঘটে। তো সেদিনকে যদি তোমার ইন্টারভিউ দিতে যাও, হঠাৎ করে দেখো যে রাস্তায় কিছু জ্যাম বা কোনো অ্যাক্সিডেন্ট, তখন কীভাবে ইন্টারভিউতে দিতে যাবে। তো অবশ্যই আগের দিন রাতে স্টে করা অনেক ভালো। একটি হোটেল নিয়ে ওখানে তোমরা স্টে করবে, তাহলে তোমাদের যে সময় বাঁচবে, প্লাস হচ্ছে তোমাদের যে যাওয়ার আসা একটা ট্রাভেল, সেটা তোমাদের হবে না। তাই আগের দিন স্টে করতে পারো। এছাড়াও কারণ যদি রাস্তাঘাটে যখন জ্যাম হয়, তখন তুমি কিচ্ছু করতে পারবে না। অতএব আগের দিন স্টে করা ভালো। যদি তোমার বাড়ি দূরে হয়, যদি কাছে হয় তোমাদের বাড়ি, তাহলে তুমি আরামসে বিন্দাস 1 ঘন্টা আগে আসলেও হবে। কিন্তু যদি দূরে থাকে তখন তুমি স্টে করতে পারো। তো এইটুকু খুব গুরুত্বপূর্ণ, আর এইটুকু মাথা রাখবে। আর ভেবো না যে এত দূর রাস্তা আমি দিনেই চলে যাবো, সকালে উঠে বাইরে চলে যাবো। দেখো রাস্তাঘাটে অনেক জ্যাম ট্যাম হয়, সেক্ষেত্রে আগে যাওয়াই ভালো। এরপরে শারীরিক ও মানসিক প্রস্তুতি। ইন্টারভিউ দেওয়ার আগে সব থেকে যেটা জরুরি, শারীরিক ও মানসিক প্রস্তুতি। দেখো তুমি যদি সেভাবে ইন্টারভিউর জন্য শারীরিকভাবে প্রস্তুতি না নাও বা মানসিকভাবে প্রস্তুতি না নাও, তাহলে তুমি সেটা ভালো করে দিতে পারবে না। তো কী কী করণীয় সেক্ষেত্রে, আগের দিন রাতে নতুন করে কোনো কঠিন বিষয় না পড়াই, মানে কোনো পড়ার দরকার নেই। অর্থাৎ আগের দিনে ইন্টারভিউ ঠিক আগের দিন রাতে কোনো কঠিন বিষয় নিয়ে পড়ার দরকার নেই, এতে ব্রেনে অকারণে চাপ পড়ে। এছাড়াও রাতে হালকা খাবার খাওয়া এবং রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নিশ্চিতে ঘুম দেওয়ার দরকার। অর্থাৎ ইন্টারভিউ ঠিক আগের দিনে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম তোমাদের ঘুম দেওয়া দরকার। এছাড়াও ফ্রেশ মাইন্ড নিয়ে ইন্টারভিউ দিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ তোমাদের মাইন্ড ফ্রেশ করে ইন্টারভিউ দিতে যাওয়া সবচেয়ে বেশি জরুরি। এই দিন তুমি কারোর সাথে ঝগড়া করবে না। এছাড়াও এই দিন তুমি কোথাও ঘুরতে যাবে না, বা ঘুরতে গেলেও আগের দিন ঠিক ঘুরতে যাবে এবং পরের দিনে ঘুমিয়ে তারপর দিন ইন্টারভিউটা দিতে যাবে। তাহলে তোমাদের মাইন্ড ফ্রেশ হবে এবং তোমাদের নিজের মধ্যে যে আত্মবিশ্বাস, সেটা বেড়ে যাবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময়। তো চলো, আর এখন তোমাদের আমি আলোচনা করব কীভাবে রুমে ঢুকবে, অর্থাৎ কী কী করে রুমে ঢুকবে, রুমে ঢোকার থেকে একবার রুমে বের হনো পর্যন্ত এখন আলোচনা করব। এছাড়া এর মাঝে আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্বও করাবো। তো এখন সর্বপ্রথম আমি আলোচনা করব তোমাদের রুমে ঢোকার নিয়ম। অর্থাৎ রুমে ঢোকার নিয়ম A to Z তোমাদের এই ভিডিওর মধ্যে আমি বিস্তারে আলোচনা করব। তাই ভিডিওটা একটু বড় হয়েছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখন আলোচনা করবো আমি কি তোমাদের, তাহলে এখন আলোচনা করবে রুমে ঢোকার নিয়ম A থেকে Z, অর্থাৎ রুমে ঢোকার নিয়ম তোমার এখন আমি আলোচনা করব।
রুমে কিভাবে ঢুকবে, রুমে ঢোকার আগে কি কি বলবে, তো সেই এখন আমি তোমাদের এটি আলোচনা করব। এটি খুব গুরুত্বপূর্ণ রুমে ঢোকার আগে। আর এখানে আমি তোমাদের পয়েন্টের আকারে বুঝিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো কী কী বলেছি, কী কী পয়েন্ট, মেন পয়েন্ট সেটা তোমাদের বলবো। তো সর্বপ্রথম ইন্টারভিউ রুম ঢোকার আগে সর্বপ্রথম আস্তে করে দরজায় নক করা, অর্থাৎ পয়েন্ট নাম্বার 1, ইন্টারভিউ রুমে ঢোকার আগে বা ইন্টারভিউ রুমে ঢোকার আগে সর্বপ্রথম আস্তে করে দরজা নক করা, অর্থাৎ আস্তে করে দরজা নক করা প্রয়োজন। দরজা নক না করে ডাইরেক্ট ইন্টারভিউতে তোমরা ঢুকে যাবে না। সর্বপ্রথম তোমাদের দরজা নক করবে, তারপর তুমি ইন্টারভিউ রুমে ঢুকবে। তার ঢোকার আগে কী কী বলতে হবে, তো ইন্টারভিউ যখন তুমি নক করবে তারপরে তোমাদের সঠিক আরেকটি জিনিস ফলো করতে হবে, সেটি পয়েন্ট নাম্বার 2তে আছে, অনুমতি নিয়ে প্রবেশ করা। অর্থাৎ নক করবে, দরজা নক করার পর অনুমতি নেবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। আর কীভাবে অনুমতিটা নেবে, তো অনুমতিটা নেবে হচ্ছে এভাবে। আর অবশ্যই অনুমতিটা বিনীতভাবে নেবে, নম্রভাবে নেবে। তো কীভাবে নেবে, তো বিনীতভাবে জিজ্ঞাসা করবেন, স্যার বা ম্যাডাম যিনি থাকবে, আমি কি আসতে পারি, বা ইংলিশে যদি বলো মে আই কাম ইন স্যার বা ম্যাডাম। ভেতরে থেকে অনুমতি পেলে শান্তভাবে ঘরে ঢুকবেন। অর্থাৎ তোমাকে সর্বপ্রথম বলতে হবে, আমি কি স্যার বা ম্যাডাম আমি কি আসতে পারি। যদি ভিতর থেকে অনুমতি আসে তবেই ঘরে ঢুকবেন, এবং দরজাটি আওয়াজ না করে ভেজিয়ে দেবেন বা আস্তে করে লাগিয়ে দেবেন, দরজাটি আওয়াজ করবেন না দরজাটি। অর্থাৎ এখানে তোমাদের সর্বপ্রথম জিজ্ঞাসা করে বা নক করে বলতে হবে যে স্যার আমি কি ভেতরে আসবো, বা এভাবে তোমার বলতে হবে। এবং যখন দরজাটি লাগিয়ে দেবেন তখন আস্তে করে দরজাটি বন্ধ করে দেবেন, যাতে কোনো এখান থেকে শব্দ বের না হয়। এটা সর্বপ্রথম ফলো করবে রুমে ঢোকার সময়। এরপরে 3 নম্বর পয়েন্ট, ভেতরে ঢুকে প্রথমেই সবার দিকে বা সবার দিকে তাকিয়ে মুখে হালকা হাসি রেখে বলবেন, বা ধর যিনি বোর্ড তোমাদের নেবেন ওখানে যদি ম্যাম থাকে সর্বপ্রথম ম্যামকে উইশ করবেন। যদি কোনো স্যার থাকে তো এভাবে বলবেন, গুড মর্নিং স্যার বা শুভ সকাল স্যার, তুমি যেটা পছন্দ করো সেভাবে তুমি বলবে। এছাড়া আগে বলছি, যদি ম্যাডাম থাকে বা কোনো ম্যাম থাকে তো সর্বপ্রথম ম্যামকে আগে উইশ করবে, এরপরে স্যারকে উইশ করবেন। তো আশা করি বুঝতে পেরেছো। তো সর্বপ্রথম ম্যামকে উইশ করবে, এরপরে স্যারকে উইশ করবেন। এটা ইন্টারভিউ এরা যারা নেয় তারা সর্বপ্রথম এটাই মানে তোমাদের লক্ষ্য করবে যে তুমি এটা সাধারণ জ্ঞান তোমাদের আছে কি না, বা সাধারণ জিনিস তোমরা জানো কি না, যে সর্বপ্রথম কোনো মহিলাকেই বলতে হয় বা কোনো পুরুষকে বলতে হয় সেটা জানো কি না, সেটা তোমাদের দেখবে। তো সর্বপ্রথম ম্যাম থাকলে ম্যামকে উইশ করবেন, এরপরে স্যারকে উইশ করবেন। তো কীভাবে উইশ করবেন, তা মুখে হালকা হাসি রেখে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, এটা বলবেন তোরা। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবং পয়েন্ট নাম্বার 4, এবার পয়েন্ট নাম্বার 4 আমি কি বলেছি, আই কন্ট্যাক্ট যেন সবার সাথে থাকে, অর্থাৎ আই কন্ট্যাক্ট যেন তোমাদের সবার সাথে থাকে। আর যারা যারা বোর্ডের কর্মকর্তা যতজন থাকবে সবার সাথে আই কন্ট্যাক্ট করে রাখবে, কেননা যখন তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করবে উত্তর দেবে তখন তোমাদের আই কন্ট্যাক্ট মাস্ট। আর সর্বপ্রথম যখন তোমার রুমে ঢুকলে বা উইশ করলে তখন চেয়ারে কিভাবে বসবে, তো চেয়ারে বসার নিয়ম তো কি, তো বসবো সর্বপ্রথম তোমার ডাইরেক্টলি গিয়ে আবার চেয়ারে বসবে না। তো সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ যখন গুড মর্নিং উইশ করবে, উইশ করার ঠিক পরে তাদের সাথে আই কন্ট্যাক্ট করার পর চেয়ারের পাশে যাবে, চেয়ারে ডাইরেক্ট গিয়ে বসবে না, অর্থাৎ চেয়ারের পাশে গিয়ে বসবে। অর্থাৎ কথা বলার পরই সোজা হেঁটে আপনার জন্য যে চেয়ারটা রাখা আছে সেখানে গিয়ে পাশে দাঁড়াবেন। তারপরে নিজে থেকে ভুলেও বসতে যাবেন না। যখন বোর্ডের সদস্যরা আপনাকে বসতে বলবে বা সিট ডাউন বলবে, যা বসুন এটা বলবে, তারপরে তাকে ধন্যবাদ দিয়ে বা স্যারকে ধন্যবাদ দিয়ে বা ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম বলে শান্তভাবে বসবেন। বসার সময় খেয়াল রাখবেন চেয়ারে যেন কোনো শব্দ না হয়। এটা খেয়াল করে বলছি যে সর্বপ্রথম যেন যখন বসবে তখন যেন চেয়ার থেকে কোনো শব্দ বের না হয়। আর এগুলো যে বললাম ডাইরেক্ট গিয়ে বসবে না, এগুলো মাথায় রাখবে, কারণ ডাইরেক্ট গিয়ে বসবে না তখন তোমাদের যে ইন্টারভিউ যারা নেবে তাদের চোখে তুমি খারাপ হয়ে যাবে। অর্থাৎ কথা বলার পর বা উইশ করার পরই চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পর ভুলেও বসবে না কিন্তু। দাঁড়ানোর পর বোর্ডের কর্মকর্তারা যখন তোমাকে বলবে যে সিট ডাউন বা বসুন, তখন তোমরা ধন্যবাদ বলবে, ধন্যবাদ বলে শান্তভাবে বসবে। আর বসার সময় যেন শব্দ না হয় চেয়ার থেকে। তো চলো এরপর পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সঠিক বসার ভঙ্গি। সঠিক বসার ভঙ্গি নিয়ে এখন আমি আলোচনা করব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা যখন তুমি রুমে ঢুকবে, রুমে ঢুকে এত কিছু করার পর যখন তুমি বসতে যাবে বা যখন তারা সিট ডাউন বলবে, তো কীভাবে বসবে, চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবে। অর্থাৎ চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবেন এবং পেছনের দিকে হেলান দিয়ে বা সামনের দিকে ঝুঁকে বসবেন না। অর্থাৎ তুমি সর্বপ্রথম যখন বসবে বসার ঠিক সময় মেরুদণ্ড যেন সোজা থাকে এবং সামনের দিকে ঝুঁকে বসবেন না। এটা খুব মাথা রাখবে যে সামনের দিকে যাতে ঝুঁকে না বসো এবং যাতে মেরুদণ্ড সোজা থাকে। এরপরে তোমার দুইটা হাত কোলের উপরে জড়ো করে বা থাইয়ের উপরে সোজা করে রাখবে। অর্থাৎ তোমার যে দুইটি হাত, সেই দুটি হাত তোমার থাইয়ের ওপর সোজা করে রাখবেন। এছাড়া পা দুটো মাটিতে স্বাভাবিকভাবে থাকবে, অর্থাৎ তোমাদের দুটি পা, সেই দুটি পা স্বাভাবিকভাবে মাটিতে রাখবে
এক পায়ের ওপর আরেক পা তুলে বসবেন না, অর্থাৎ এক পায়ের উপর আরেক পা তুলে তুমি বসবে না। তো এখানে কি কি তোমাদের মাথায় রাখতে হবে? সর্বপ্রথম চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবে, পেছনে বা সামনের দিকে হেলবে না বা ঝুঁকে পড়বে না। এছাড়াও তোমার যে দুই হাত, সেই দুই হাত তোমার মূলত তোমার থাইয়ের মধ্যে সোজা করে রাখতে হবে, ভালো করে বসতে হবে। এরপরে পা দুটো মাটিতে স্বাভাবিকভাবে থাকবে, অর্থাৎ তোমার যে পা দুটো সেটা একবারে মাটিতে স্বাভাবিকভাবে রাখবে, এখানে কোনো ঝাঁকাঝাঁকি পা করবে না। এরপরে এক পায়ের উপর আরেক পা তুলে বসবে না। এটা এক পায়ের উপর আরেক পা তুলে যদি তুমি বসো তখন ভাববে তোমার মধ্যে অহংকার আছে। তো এরপরে বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। এখন আলোচনা করবো বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, বডি ল্যাঙ্গুয়েজের সাথে আই কন্ট্যাক্ট করা। তো চলো তোমাদের এখন আমি এটা বলি কিভাবে করবে। তো বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট মূলত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা বডি ল্যাঙ্গুয়েজের যখন তুমি উত্তর দেবে তখন যিনি প্রশ্ন করছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, অর্থাৎ যিনি তোমাকে প্রশ্ন করছে যখন উত্তর তুমি দেবে তখন তার উপর তার দিকে চোখ চোখে চোখ রাখিয়ে কথা বলবে। এমনভাবে চোখ তাকাবে না যে ভাবো যে তুমি রাগ দেখাচ্ছ, তো এমনভাবে নম্রভাবে চোখে চোখে তাকাবে। তবে জানো মাঝে মধ্যে অন্যান্য বোর্ড যারা তোমার অন্যান্য প্রশ্ন করবে বা ধরো যে একজন করলো, তখন তুমি ওকে দেখবে, প্লাস তোমার সাথে সাথে যারা তোমাদের ইন্টারভিউ নিচ্ছে সবার চোখের দিকে চোখ রেখে কথা বলবেন, যাতে তারা মনে হয় তুমি সঠিকভাবে শুনছো এবং সঠিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছো। এবং কথা বলার সময় খুব বেশি হাত নাড়বেন না, অর্থাৎ কথা বলার সময় অনেকে অনেক হাত নাড়ে, তো তখন হাত নাড়াবে না। এবং নার্ভাস হয়ে আঙুল ফোটানো, হাত কোচলানো বা পা নোড়ানোর মতো কাজ একদম করবে না। অর্থাৎ নার্ভাস হয়ে আঙুল ফোটানো, এরপরে হাত কচলানো বা পা নাড়ানোর মতো এসব কাজ একদম করবে না। বোর্ডের সদস্যরা যখন কথা বলবে তখন মাথা নেড়ে বুঝিয়ে দেবেন যে আপনি তার কথাগুলি মন দিয়ে শুনছেন। অর্থাৎ নার্ভাস হয়ে আঙুল ফোটাবেন না, হাত কোচলাবেন না, পা নাড়াবেন না। এছাড়া বোর্ডের সদস্যরা যখন কথা বলবে তখন অবশ্যই মাথা নেড়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে তাদের কথাটা তুমি শুনছো, এমনভাবে বোঝাবে। অর্থাৎ আর তারা যারা যেটা বলবে অবশ্যই মন দিয়ে শুনবে, কেননা তারা তখন প্রশ্নও করতে পারে সেখান থেকে। তো অবশ্যই সমস্ত কথা মন দিয়ে শুনবে। এরপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, তো চলো নেক্সট পেজে। আত্মপরিচয়, যেখান থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হয়। ইন্টারভিউ বলতে তোমাদের বাড়ি থেকে শুরু হয়ে যায়, তবে ইন্টারভিউ বসে তোমাদের সর্বপ্রথম কী দিতে লাগে? সেলফ ইন্ট্রোডাকশন বা আত্মপরিচয়। তো আত্মপরিচয়টা আমি আমার মতো করে বানিয়ে দিয়েছি, তো অবশ্যই তোমার যদি মনে হয় যে আমি আমার মতো করে বানাবো তো অবশ্যই বানাতে পারো, তবে এটা আমাদের খুব ভালো করে বানিয়েছি, তো অবশ্যই দেখতে পারো। তো সর্বপ্রথম এভাবে বলবে যে ধন্যবাদ স্যার ম্যাডাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে ধন্যবাদ জানাবে, ধন্যবাদ জানিয়ে বলবে যে ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এরপরে তো সর্বপ্রথম কী বলবে? তো সর্বপ্রথম তোমার নিজের নাম, অর্থাৎ বলবে আমার নাম এটা, আমি এই জেলার থেকে অন্তর্গত বা আমি এই জেলা থেকে এসেছি। আমার শহর বা গ্রামের নাম, তোমার যেখান থেকে এসেছো, বা শহর হতে পারে গ্রাম হতে পারে, সেখান থেকে এসেছো সেটির নাম বলবে। তো এক কথা এভাবে বলবে, ধরো আমি এক্সাম্পল স্বরূপ আমার নাম রাহুল রায়, আমি এই যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অন্তর্গত, আমি এই শহর থেকে এসেছি, এভাবে বলবে। এছাড়াও যদি তারা জিজ্ঞাসা করে যে শিক্ষাগত যোগ্যতা ভাবে বলো, তো একবারে কীভাবে বলবে যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি 2018 সালে এই বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছি এবং 2020 সালে বা 22 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপরে আমি কলেজ বা ইউনিভার্সিটির নাম, এরপরে আমি কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই যে ইতিহাস অনার্স বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি, এভাবে বলবে। তো তোমাদের আরেকবার আমি বুঝিয়ে বলি কিভাবে বলবে। তো বলবে যে আমার নাম রাহুল রায়, আমি এই যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অন্তর্গত, আমার শহরের নাম এটা, আমি এই শহর থেকে এসেছি। আমার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি 2018 সালে মাধ্যমিক পাশ করেছি এই বোর্ড থেকে, এবং 2022 সালে বা 2020 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এই বোর্ড থেকে। এরপরে আমি এই কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই স্নাতক বিষয়ে আমি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। এভাবে তুমি নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা দেবে। এরপরে যদি কাজের অভিজ্ঞতা থাকে, এর পাশাপাশি আমি গত কয়েক বছর ধরে কোম্পানি বা কাজের জায়গার নাম, এভাবে পদের নাম হিসেবে বলবে। অর্থাৎ তোমার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে বা অভিজ্ঞতা থাকে, এর পাশাপাশি তুমি এটাও বলতে পারো যে এর পাশাপাশি আমি গত 5 বছর ধরে এক কোম্পানি বা এই যে এই জায়গার কাজের সাথে যুক্ত আছি, এভাবে তুমি বলতে পারো, যা আমাকে দায়িত্ববোধ এবং সময়ানুবর্তিতা শিখিয়েছে। অর্থাৎ এই কাজের মাধ্যমে তুমি দায়িত্ববোধ শিখেছো এবং সময়ানুবর্তিতা শিখেছো। এটা তুমি অভিজ্ঞতার সাথে বলতে পারবে তাদেরকে যখন তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে বলবে। তো আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। এবং সেক্ষেত্রে তুমি যদি নতুন হও বা ফ্রেশার্স হও, তো এখানে তুমি অভিজ্ঞতা বলে কি বলবে? তো সর্বপ্রথম তুমি যদি ফ্রেশার্স হও তো বলবে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি,
এবং নিজেকে আরও দক্ষ করে তুলতে একটি বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ করেছি। যদি তুমি গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউটি দাও তখন তুমি বলবে যে বর্তমান আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করছি, এভাবে বলবে। আর যদি গ্রুপ সির জন্য দাও তখন অবশ্যই এটি বলবে যে আমি একটি বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ করেছি। অর্থাৎ অভিজ্ঞতা থাকলে এটা বলবে, এবং তোমার যদি যদি ফ্রেশার্স হও তো অবশ্যই এটা বলবে। যখন তুমি বলবে যে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি তারপর এটা বলবে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করছি, এভাবে তুমি বলবে যখন সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলবে। এছাড়া আমি তোমাদের ইংলিশে বলে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে যে থ্যাংক ইউ স্যার ম্যাডাম ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, এটা আমি তোমাদের ইংলিশের মধ্যে দিয়েছি, তো পিডিএফের মধ্যে পেয়ে যাবে। তো আশা করবি তোমার, এখনও আমি তোমাদের ইংলিশটা বলছি না, তো আশা করবো তোমরা নিজে বুঝতে পেরেছো আমার এই কথাটি। আর দেখো দেখতেই পারছো তোমরা, আমি স্ক্রিনশটটা করে নেবে। আমি এটা বলছি না তোমাদের, কারণ এখানে যত বলবো তত তোমাদের সময়টা মানে ঘনিয়ে যাবে, এমনি অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এখন শর্টকাটে তোমাদের বলবো। এরপরে নিজের জেলা সম্পর্কে প্রস্তুতি, অর্থাৎ নিজের জেলা সম্পর্কে তোমাদের প্রস্তুতি। ইন্টারভিউ যারা যারা নেবেন তারা দেখতে চায় তোমার মধ্যে নিজের জেলা সম্পর্কে তুমি ধারণা আছে কি না, তোমার নিজের জেলা সম্পর্কে তুমি জানো কি না। তো সর্বপ্রথম প্রশাসনিক তথ্য থেকে তোমাদের কী কী জানতে হবে, তো প্রশাসনিক তথ্যকে তোমাদের জানতে হবে মূলত বর্তমান জেলা শাসকের নাম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, অর্থাৎ বর্তমান তোমার জেলা শাসক যিনি ডিএম আছে তার নাম জানতে হবে, এবং পুলিশ সুপার বর্তমান তোমার যিনি পুলিশ সুপার আছেন বা সিপি আছেন তার নাম জানতে হবে। তার পাশাপাশি নিজের ব্লক বা মহকুমা যেমন সাব ডিভিশন, ব্লক এবং বর্তমান বিডিওর নাম জানতে হবে। অর্থাৎ প্রশাসনিক তথ্যের মধ্যে তোমাদের বিশেষ করে জানতে হবে ডিএম এর নাম, এসপির নাম, সাব ডিভিশন বা যিনি এইচডিপিও তার নাম, বিডিওর নাম, এছাড়াও এইচডিও, এইসবদের নাম তোমাদের জানতে হবে। অর্থাৎ যারা প্রশাসনিক তথ্যের বা প্রশাসনিক বিভাগে আছে তাদের নাম তোমাদের জানতে হবে। তো নিজের জেলা সম্পর্কে, এই বাইরের জেলা জানতে হবে না, তবে নিজের জেলা সম্পর্কে এই ধারণাটুকু নিয়ে যাবে, বা এই তোমাদের বেশি একটি ধারণা এটা তোমরা মুখস্থ বলতে কি মনে রেখে যাবে যে তোমাদের ডিএম এর নাম এটা, সিপির নাম এটা, সাব ডিভিশনের নাম, সাব ডিভিশন বলতে এইচডিওপির নাম এটা, এবং তোমাদের বিডিওর নাম এটা, তোমরা অবশ্যই এইটা দেখে যাবে। এরপরে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের মধ্যে কী কী পড়বে, জেলার সীমানা, কোন কোন জেলা বা কোন রাজ্য আছে তোমাদের জেলার সাথে, বা কোন কোন রাজ্য কানেক্টেড আছে তোমার জেলার সাথে। এছাড়াও তোমার জেলার পরবর্তীতে কোন জেলা আছে বা তোমার জেলার বাউন্ডারিতে কোন কোন জেলা আছে সেটাও জানতে হবে। এছাড়াও ধরো তোমার জেলার উপর দিয়ে কোন নদী গেছে বা তোমার ব্লকের উপর দিয়ে কোন নদী গেছে। এছাড়া তোমার বিখ্যাত নদী তোমার জেলার মধ্যে যদি থাকে তো অবশ্যই জেনে যাবে তার উৎপত্তিস্থল কোথায়, অবশ্যই খাতায় নোট করে রাখবে। তো যেগুলি আমি বললাম তো অবশ্যই সমস্ত কিছু খাতায় নোট করে রাখবে। আর বিশেষ করে তোমাদের জানতে হবে ভৌগোলিক অবস্থানের মধ্যে ধরো তোমার জেলার উপর দিয়ে কি কর্কটক্রান্তি দেখা গেছে, তাছাড়া বিভিন্ন যেগুলো তোমার জেলার মধ্যে তোমার ধরো তথ্য, সমস্ত তথ্য তোমাদের জানতে হবে, বিশেষ করে ভৌগোলিক অবস্থান এবং সীমানা থেকে। যদি তোমার জেলার বা ধরো তোমার জেলার সাথে কোনো দেশের কানেক্টেড, বা যেমন ধরো তুমি যে জেলা থেকে বিলং করো সেই জেলা ধরো কোনো একটা দেশের সাথে কানেক্টেড, ধরো তোমার জেলাটি যার সীমানা কোনো একটি দেশের বা কোনো একটি রাজ্যের, তো সেটা তোমাদের জানতে হবে, এবং কতটুকু সীমানা, কত কিলোমিটার সীমানা, সীমানার নাম কি তো অবশ্যই জেনে যাবে। এরপরে ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ তোমার জেলার ইতিহাস ও সংস্কৃতি কী কী বিষয় জানতে হবে। ধরো তোমার জেলার ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, অর্থাৎ তোমার জেলা ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, সেখানে কি কোনো পুরনো রাজবাড়ি, বিখ্যাত মন্দির বা ঐতিহাসিক স্থান আছে। অর্থাৎ ইতিহাস ও সংস্কৃতির মধ্যে তোমার জেলা ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, সেখানে কি পুরনো রাজবাড়ি আছে, বিখ্যাত মন্দির বা ঐতিহাসিক স্থান সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়াও তোমার জেলা থেকে উঠে আসা কোনো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম, কবি বা সাহিত্যিকে অবশ্যই জেনে যাবেন। অর্থাৎ তোমার জেলার বিশেষ করে মন্দিরের নাম জেনে যাবে, কোনো কি রাজবাড়ি আছে সেটা জেনে যাবে। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক স্থান ছাড়াও যেমন ধরো কোনো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী আছে কি না, এবং কবি সাহিত্যিক, অবশ্যই এসব বিষয় তোমাদের জেনে যেতে হবে। ইন্টারভিউ একটি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এগুলি বিষয় তোমাদের জানা দরকার, এগুলো একটি বেসিক ধারণা, তো অবশ্যই এগুলো জানবে। এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরও একটি বিষয় যেগুলি জানতে হবে, তো সেটি হচ্ছে বিশেষ করে তোমার জেলায় যদি কোনো প্লেয়ার থাকে বা কোনো খেলোয়াড় থাকে তো অবশ্যই তার নাম জেনে যাবে। কেমন ধরো তোমার জেলা কোনো প্লেয়ারের নাম, যেই প্লেয়ারটি কোনো মেডেল পেয়েছে বা বিখ্যাত আছে, তো সেই প্লেয়ারের নাম অবশ্যই জেনে যাবে। এছাড়া ধরো এক্সাম্পল স্বরূপ, এটা ধরতে পারে নাও ধরতে পারে, ধরো তোমার জেলার অন্তর্গত কোনো একটা বিখ্যাত ইউটিউবার আছে, তার নাম জেনে যাবে, তিনি কী রকম ভিডিও বানান তো সেটাও জানতে পারে। দেখো ইন্টারভিউর মধ্যে যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো প্রশ্ন তারা ধরতে পারে, বা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে তারা ধরতে পারে, তো অবশ্যই সমস্ত কিছু জেনে যাবে। এখনও বহুদিন আছে ইন্টারভিউর জন্য, তাই আস্তে আস্তে সমস্ত কিছু মাথায় ক্যাচ করে নাও। এরপরে অর্থনীতি ও কৃষি, অর্থাৎ তোমার জেলার অর্থনীতি, তোমার জেলার কৃষি, এসব তোমাদের জানতে হবে। কী কী জানতে হবে, তোমার জেলার প্রধান ফসল কী, অর্থাৎ তোমার জেলা, তোমার ব্লক, তার মধ্যে কী ফসলটি ভালো হয় সেটা তোমাদের জানতে হবে। তোমার জেলায় কোন ফসলটি ভালো হয় এবং তোমার জেলায় কোন ফসলটি বিখ্যাত, এবং তোমার জেলায় কি কি বড় কলকারখানা বা শিল্প আছে, অর্থাৎ তোমার জেলার
ফসল সম্পর্কে জানতে হবে, কোন ফসলটি ভালো হয়। এছাড়া তোমার জেলায় কি বড় কোনো কলকারখানা বা শিল্প আছে, যেমন ধরো তাঁত শিল্প, মাটির কাজ, আইটি সেক্টর বা বড় বড় বিজনেস যেগুলো থাকে না, বড় বড় কিছু, সেগুলো আছে কি না, এই বিষয়গুলি পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে তোমাদের। বিশেষ করে ধারণা রাখতে হবে তোমার জেলার ফসল, ফল, এসব জানতে হবে। এরপরে এছাড়া তোমাকে বিভিন্ন ব্লক, তোমার অঞ্চলের ভিতরে কীরকম পরিস্থিতি, সব কিছুর খোঁজখবর নিয়ে ইন্টারভিউ দিতে যাবে। অর্থাৎ ধরো তোমার ব্লকের মধ্যে কিছু একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা সম্পর্কেও তোমাদের জানতে হবে। যদি ইন্টারভিউরা জানেন যে তোমার অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে, তারা কিন্তু জিজ্ঞাসা করবে যে এই সম্পূর্ণ ঘটনাটা তুমি আমাকে বিস্তারিতভাবে বলো। তো তোমার বলার ধরন দেখেই তারা তোমাকে সিলেক্ট করবে। অর্থাৎ সমস্ত কিছু তোমাদের বেসিক ধারণা রাখতে হবে তোমাদের অঞ্চল সম্পর্কেও। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো আমি। তো এখন আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর পর্ব শুরু। এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তারা নেবে। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলি আদর্শভাবে উত্তর দেবে। তো চলো বেশি দেরি করবো না, আর অবশ্যই প্রশ্ন উত্তরগুলি পালে তোমরা খাতায় লিখে রাখবে। তো সর্বপ্রথম, শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এই প্রশ্নটি মূলত বিশেষ করে গ্র্যাজুয়েট এবং মাস্টার্স যারা ক্যান্ডিডেট, যারা গ্র্যাজুয়েট পাস করেছো বা মাস্টার্স পাস করেছো, তাদেরকে এই প্রশ্নটি করতে পারে। শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটি কীভাবে তারা জিজ্ঞাসা করবে, আচ্ছা আপনার মার্কশিটে তো দেখছি বেশ ভালো, আপনি তো ইতিহাসে অনার্স করেছেন, কিন্তু আপনি তো জানেন গ্রুপ ডি বা গ্রুপ সি হলো ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেওয়া বা সাধারণ ডাটা এন্ট্রি করা। এত পড়াশোনা করে এই কাজগুলো করতে আপনার ইগোতে লাগবে না? কিছুদিন পর তো অন্য চাকরি পেলে আপনি কাজটা ছেড়ে দেবেন মনে হচ্ছে। তো এই প্রশ্নটি বোর্ডের কর্মকর্তারা তোমাকে এভাবে জিজ্ঞাসা করবে। তো প্রশ্নটি তোমাদের আরেকবার বলি যে আচ্ছা আপনার মার্কশিটে তো দেখছি বেশ ভালো, আপনি তো ইতিহাসে অনার্স করেছেন বা ভূগোলে অনার্স করেছেন, কিন্তু আপনি তো জানেন গ্রুপ সি বা গ্রুপ ডি একটা নর্মাল কাজ, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল ট্রান্সফার করা, এছাড়া ডাটা এন্ট্রি করা। তো এত পড়াশুনো করে আপনি এই কাজটি করবেন বা আপনার ইগোতে লাগবে না? তো তারা এই প্রশ্নটি এভাবে করবে। তো এই প্রশ্নটির উত্তর কিভাবে আদর্শ রূপে দেবে, তো সেটা আমি তোমাদের গুছিয়ে বলেছি। তো সর্বপ্রথম আদর্শ উত্তর হবে, তো আদর্শ উত্তরটি নম্রভাবে এবং তাদের বিনীতভাবে বলবে এবং বুঝিয়ে বলবেন এবং আই কন্ট্যাক্ট করে বলবে। তো কিভাবে বলবে, যে স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। অর্থাৎ স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করা এবং নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে বেশি জরুরি। আমার উচ্চশিক্ষা আমাকে ধৈর্যশীল ও শৃঙ্খল পরায়ণ হতে শিখিয়েছে, যা আমাকে এই দপ্তরে সাধারণ কাজগুলো নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাই আমি এই কাজটিকে সম্পূর্ণ সম্মানের চোখে দেখি। তো আশা করি তোমরা এই উত্তরটি খাতায় লিখে রাখবে। আর তোমাদের যদি মনে হয় আমি এভাবে বলবো বা তোমার মতো করে বলবো, তো অবশ্যই তোমার নিজের মনের মতো করে বলতে পারো। এছাড়াও এই উত্তরটি তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে মনে করে। এই প্রশ্নটি তারা জিজ্ঞাসা করতে পারে, আর এই প্রশ্নটি মূলত এমনভাবে স্পিডে বলবে বা এমনভাবে বুঝিয়ে বলবে, আই কন্ট্যাক্ট করে, যাতে তারা ইমপ্রেস হয়ে যায়। আর এই প্রশ্নটি বা এই উত্তরটি বলার সময় অবশ্যই তোতলাবে না, একবারে ডাইরেক্টলি বলবে। তো কীভাবে বলবে আরেকবার তোমাদের বলে দিই, যে স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করা এবং নিজের পায়ে দাঁড়ানোটাই সবচেয়ে বেশি জরুরি। আমার উচ্চশিক্ষা আমাকে ধৈর্যশীল ও শৃঙ্খলপরায়ণ হতে শিখেছে, যা আমাকে এই দপ্তরের সাধারণ কাজগুলি নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাই এই কাজটি আমি সম্পূর্ণ সম্মানের চোখে দেখি। এভাবে তোমরা এই উত্তরটি দেবে। আশা করি বোর্ডের যে ক্যান্ডিডেট বা বোর্ডের যে কর্মকর্তারা, তারা তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে নেবে, উত্তরটি ভালোভাবে নেবে। আর এটি মূলত গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রার্থীদের জন্য কমন ট্র্যাপ প্রশ্ন, অর্থাৎ কমন ট্র্যাপ প্রশ্ন বিশেষ করে গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রার্থীদের জন্য। এই প্রশ্নটি করার অনেক কারণ আছে, কেননা বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাস্টার্স করা প্রার্থীরাও এই গ্রুপ দিতে যাবে। তো চলো পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আপনাকে কেন এই চাকরিটা দেবো, অর্থাৎ আমরা আপনাকে কেন এই চাকরিটা দেব, এই প্রশ্নটা করতে পারে। আর এই প্রশ্নটি বিশেষ করে প্রতিটা এক্সামেই বা প্রতিটা ইন্টারভিউ এক্সামেই এই প্রশ্নটি তোমাদের জিজ্ঞাসা করে, যে আমরা কেন এই চাকরিটা তোমাকে দেব। কারণ এই প্রশ্নটা করতেই পারে, এটা নর্মাল একটি প্রশ্ন। এই প্রশ্নটি কীভাবে তোমায় উত্তর দেবে, তো সেটা এখন তোমাদের আমি আলোচনা করব। তো চলো এই প্রশ্নটি সঠিকভাবে বা আদর্শ উত্তর কীভাবে দেবে, সেটা এখন তোমাদের আমি বিস্তারে আলোচনা করব। তো এই প্রশ্নটির আদর্শ উত্তরটি হচ্ছে এটি। উত্তরটি এভাবে দেবে তোমরা নম্রভাবে, যে স্যার আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ, আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি। একটি সরকারি দপ্তরে গ্রুপ সি বা গ্রুপ ডি এর কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দায়িত্ববোধ বা সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার প্রয়োজন, আমি বিশ্বাস করি আমার মধ্যে তা আছে। এই চাকরিটি আমার এবং আমার পরিবারের জন্য খুব দরকার। তবে এই যে তুমি যে আমার এবং চাকরিটি পরিবারের দরকার, এটা নাও বলতে পারো, এর বদলে অন্য কিছু বলতে পারো। এছাড়া আপনারা যদি আমাকে এই সুযোগ দেন,
তবে আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দপ্তরের সমস্ত কাজ পালন করব। তো উত্তরটি তোমাদের আর একবার আমি ভালো করে বুঝিয়ে বলি। উত্তরটি হচ্ছে এভাবে বলবে যে স্যার, আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ। আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি। একটি সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি বা যে কোনো একটা বলবে যেটি তুমি ইন্টারভিউ দিতে যাবে, এর কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দায়িত্ববোধ বা সমন্বয়বর্তিতা এবং শৃঙ্খলা প্রয়োজন, যা আমি বিশ্বাস করি সেটি আমার মধ্যে আছে। এই চাকরিটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই দরকার। এটা তুমি বলতে পারো, না বলতে পারো। এছাড়া তুমি বলবে যে আপনারা যদি আমাকে একটি সুযোগ দেন, আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দপ্তরে কাজগুলি পালন করব। অর্থাৎ তোমাদের যে উত্তরটি তোমরা এভাবে দেবে। তোমাদের যদি মনে হয় আমি এই প্রশ্নটির উত্তর অন্যভাবে দেবো, তো অবশ্যই সবার আগে খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রাখে সেটা বারবার পড়বে, মুখস্থ করে পারলে বারবার পড়বে এবং যারা মনে থাকে সেভাবে পড়বে। আর এই উত্তরটি এভাবে তোমাদের দিতে হবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো চলো, এরপরে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলি হচ্ছে কিভাবে স্মার্টলি তোমরা উত্তর দেবে, অর্থাৎ কিভাবে স্মার্টলি তোমরা উত্তরটি দেবে অজানা প্রশ্নের উত্তরটি কিভাবে দেবে এবং নাও দিতে পারো, সেই বিষয়ে আলোচনা করব। তো চলো, অনেকেই অজানা প্রশ্নে কিভাবে করে ডাইরেক্টলি ভাবে যে তার দাঁড়ান এটা মনে আসতেছে না, এভাবে এভাবে বলবেন না। যে কীভাবে বলবেন জানেন? যদি ধর কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, সেই প্রশ্নটি তুমি উত্তর জানো না, তো এভাবে বলবে যে ক্ষমা করবেন স্যার, এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই। আর যদি ম্যাডাম থাকে বা ম্যাডাম জিজ্ঞাসা করে, তাহলে বলবে যে ম্যাডাম, বিষয়টি আমার জানা ছিল কিন্তু এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। এছাড়াও যদি ম্যাডামকেও বলতে পারো যে ক্ষমা করবেন ম্যাম, আমার এই মুহূর্তে এই প্রশ্নটি মনে পড়ছে না বা মনে আসতেছে না। তো অবশ্যই বন্ধুরা, যে কোনো প্রশ্ন তোমরা এভাবে ট্যাকেল করবে। তো চলো, পরবর্তী আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। আর ভিডিওটা জানি অনেক লেন্দি হয়ে গেছে, তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো পরবর্তী যেই প্রশ্ন উত্তর পর্ব, সেটি হচ্ছে জিকে এবং সাম্প্রতিক ঘটনা। অর্থাৎ জিকেতে কী কী প্রশ্ন আসতে পারে, এছাড়া সাম্প্রতিক ঘটনা, এছাড়া কেমন কেমন প্রশ্ন ধরতে পারে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, সাধারণত ধরো জিকে থেকে তোমাদের কোনো যুদ্ধ, তার সাল, বর্ণনা, এছাড়াও স্বাধীনতা ইতিহাস থেকে তোমাদের নর্মালি জিকে ধরতে পারে। অর্থাৎ ইতিহাস থেকে মূলত তোমাদের ধরতে পারে ধরো কোনো যুদ্ধ, তার সাল, তার বর্ণনা, এছাড়াও স্বাধীনতা ইতিহাস থেকে তোমাদের নর্মালি জিকে ধরতে পারে। একদম বেসিক্স জিকে ধরবে, বেশি হার্ডলি যাবে না, কেননা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সেই পথ অনুযায়ী সেরকমই হার্ড বা নর্মাল কোশ্চেন ধরবে। হার্ড কোশ্চেন ধরবে না, নর্মাল কোশ্চেনই ধরবে। এরপরে পশ্চিমবঙ্গের সাধারণ ভূগোল ও সংবিধানের কিছু প্রাথমিক ধারণা থেকে অনেক সময় সাধারণ প্রশ্ন করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ ভূগোল, অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদী বা সীমানা এইসব সম্পর্কে প্রশ্ন করতে পারে। এছাড়াও সংবিধানের কিছু প্রাথমিক ধারণা, অর্থাৎ সংবিধানের কিছু প্রাথমিক ধারণা থেকেও জিজ্ঞাসা করতে পারে। যেমন ধরো সংবিধানের জনককে, সংবিধান কে লেখেন, এইসব প্রশ্ন তোমাদের এই মানে জিকে সিরিজ থেকে ধরতে পারে। এরপরে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রকল্পসমূহ, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রকল্পের মধ্যে পড়বে তোমাদের ধরো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবসাথী, এছাড়া বিভিন্ন যে প্রকল্পগুলি সেগুলি কবে শুরু হয়েছে, কারা এর সুবিধা পান এবং এর উদ্দেশ্য কী, তা খুব ভালো করে তোমাদের জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি তোমাদের ভালো করে জানতে হবে। এর উদ্দেশ্য কী, কবে শুরু হয়েছিল, কেন পান, এটা যে করেছে এই প্রকল্পটি সবার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেই বিষয়ে তারা প্রশ্ন করতে পারে। তখন তোমাকে ভালো করে উত্তরটি দিতে হবে। সো এরপরে আলোচনা করব আমি রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী, অর্থাৎ রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী। সর্বপ্রথম তোমাদের নিজের জেলা সম্পর্কে বা জেলার প্রশাসনিক বিভাগ সম্পর্কে জানতে হবে। এরপরে রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী, যেমন ধরো আমাদের রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম কি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি এবং রাজ্যের মুখ্য সচিবের নাম অবশ্যই জেনে যাবেন। পাশাপাশি বর্তমান শিক্ষামন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রীর নামও মনে রাখা দরকার। অর্থাৎ এগুলি ইন্টারভিউর মধ্যে এগুলো বেশি একটা জিনিস যে তোমাদের নিজের রাজ্যপালের নাম জানতে হবে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম জানতে হবে, মুখ্য সচিবের নাম জানতে হবে, পাশাপাশি শিক্ষামন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, খাদ্যমন্ত্রী, জল বন্টন মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী, এছাড়া বিভিন্ন মন্ত্রীর নাম তোমাদের জানতে হবে। তোমরা যদি গুগলে সার্চ করো তো ওখানে পেয়ে যাবে। যদি না পাও তো আমাকে টেক্সট করতে পারো, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো এগুলি একটু বেসিক জিনিস, তো অবশ্যই তোমাদের জানতে হবে আর এগুলো জেনে যেও। এছাড়া তোমাকে জানতে হবে সম্প্রতি নির্বাচন ও রাজনীতি, অর্থাৎ সম্প্রতিকালে যে নির্বাচন চলছে সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও রাজনীতি সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে। এছাড়াও জাতীয় ও বিজ্ঞান বিষয়ক, যেমন ধরো নাসা, ইসরো, এসব সম্পর্কে তোমাদের মূলত একটু কিছু ধারণা নিয়ে যেতে হবে। বিশেষ করে রাজনীতি, যেমন রাজনীতি থেকে প্রশ্ন করতে পারে। এছাড়া বিজ্ঞান যেমন ইসরো, নাসা, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এগুলো কিন্তু বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ। তো চলো, এখন আমি আলোচনা করবো যখন তোমাদের বোর্ডের সদস্যরা বলবেন ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন তাড়াহুড়ো করে বা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে উঠবেন না।
শান্তভাবে উঠে দাঁড়াবেন। অর্থাৎ যখন বোর্ডের কর্মকর্তারা বলবে যে ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন অবশ্যই তাড়াহুড়ো করে উঠবেন না, তখন রিল্যাক্সে উঠবেন। অর্থাৎ তখন তাড়াহুড়ো করলে কিন্তু তখন তারা ভাবে যে আপনার মধ্যে সামান্যটুকুও ন্যূনতম যে থাকে ধৈর্য সেটা নেই। তাই যখন বলবে যে আপনি আসতে পারেন, তখন রিল্যাক্সে সর্বপ্রথম উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পর মুখে হালকা হাসি রেখে সবার চোখে তাকিয়ে বিনীতভাবে বলবেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, আপনাদের দিনটি শুভ হোক, বা থ্যাংক ইউ স্যার ম্যাডাম, হ্যাভ এ গুড ডে, এভাবে তোমরা বলবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যখন এই কথাটা বলবে, এই কথাটা বলার পর কী করবে, এই কথাটা বলার পর এরপর শান্ত পায়ে স্বাভাবিকভাবে দরজার দিকে এগিয়ে যাবেন। খুব জোরে পা ফেলবেন না, পিছন ফিরে তাকাতে তাকাতে বেরোবেন না, এবং দরজার কাছে গিয়ে হাতলটি সাবধানে ধরে খুলবেন এবং বাইরে বেরিয়ে আসার পর কোনো রকম আওয়াজ না করে দরজাটি আস্তে করে ভিজিয়ে দেবেন। অর্থাৎ যখন আপনি উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়ানোর পর শান্তভাবে দরজার দিকে এগিয়ে যাবেন। খুব জোরে পা ফেলবেন না, বা খুব জোরে পা ফেলবে না, কেননা তখন তুমি যদি ওদের দিকে তাকিয়ে বেরো, এটা করবে না, শুধুমাত্র দরজার দিকে তাকিয়ে বেরোবে শান্ত বা ভদ্র মেজাজে। দরজার কাছে গিয়ে হাতলটি সাবধানে ধরে খুলবেন এবং বাইরে বেরিয়ে আসার পর কোনো রকম আওয়াজ না করে দরজাটি আস্তে করে ভেজিয়ে দেবেন। সো বন্ধুরা, এভাবেই তোমাদের ইন্টারভিউটা শেষ হবে। তো আশা রাখবো আজকে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এই পিডিএফটি পাওয়ার জন্য। তো সর্বপ্রথম তোমরা আগে খাতায় লিখবে, পরে আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেবো। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে তোমরা জানাবে। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তো আজকের জন্য বন্ধুরা বাই বাই।